জয় বাবাজি, তা তোমার বিজনেসের কি খবর? জি আলহামদুলিল্লাহ বেশ ভালোই চলতেছে। আম্মা আজকে মনে হয় কিছু রাখছেন না, মানে খাবারের গন্ধ হয়ে চলে আসলাম আমাদের সবার সাথে একসাথে খেতে। কি ব্যাপার আব্বা? মাছের এই আশটা মতো কোথেকে আসতেছে আব্বা? আমার তো বমি চলে আসতেছে আব্বা, এই গন্ধ তো সহ্য হইতেছে না। বুঝতে পারছো না কোথা থেকে গন্ধ আসছে? এই যে আমাদের মাঝখানে এসেছে সব থেকে বড় একটা মাছ ব্যবসায়ী, গন্ধটা ওদিক থেকেই আসছে। দেখো একবার, বুঝতে পেরেছো এবার? আব্বা এই জাইলা যদি আমার সাথে বসে খায় তাহলে কিন্তু আমি এই টেবিলে বসে খাইতে পারবো না আব্বা, কোনোভাবেই সম্ভব না। জামাই তুমি এসব কি বলছো? তুমি আমার মেয়ের জামাই, ও তো মেয়ের জামাই, দুজনেই তো সমান না? আমি সমান এই কামাইটা নিতে পারতেছি না আব্বা। সে আমার স্ট্যাটাস চায় না, কই আমার স্ট্যাটাস চায়। আব্বা আমি আপনার ছাত্র জানাই, এই জাইলা যদি আমাদের সাথে খাইতে এই টেবিলে বসে তাহলে কিন্তু আমি খামো না। হয় সে খাবে নাহলে আমি খামো, সিদ্ধান্ত আপনার। হ্যাঁ, বড় জামাই একদম ঠিক করেছে। এই ছোট যে বাচ্চা, ছেলের বাচ্চা ছেলে তোকে কে বলেছে? কে বলেছে এখানে আসতে? হ্যাঁ, আমাদের স্ট্যাটাসের সঙ্গে তোর স্ট্যাটাস চাই? পকেটের বাচ্চা, তুই আসছিস আমাদের সঙ্গে টেবিলে বসে খেতে? এসব কি বলছো? এক জামাই খাবে আর এক জামাই না খেয়ে থাকবে? খাবে, অবশ্যই খাবে। কেন খাবে না? যে যেই জায়গার যোগ্য সে সেই জায়গায় বসে খাবে। তোমার এই জামাই, এই ছোট লোক ছেলে জামাই আমাদের সঙ্গে বসে খাওয়ার যোগ্য না। আমাদের স্ট্যাটাসের সঙ্গে ওর স্ট্যাটাস চায় না। তুমি দেখছো না এখানে আমার বড় জামাই আছে, বিজনেসম্যান না বিজনেস ম্যাগনেট বলতে পারো। ওর সঙ্গে বসে আমার জামাই খাবে। তুই এক কাজ কর, আমাদের ওকে এখান থেকে বিদায় কর, বিদায় কর তাড়াতাড়ি দে, ঘরে বসে খাবে। এই যে ধরেন, জামাই বলছি, বসো বসো বসো। আব্বা আমার আজকে বিষয়টা দাও দেন আম্মা, আমার একটু মাছের মাথাটা একটু দেন। আর এই যে গরু মাংস তৈরি করতে খুব ভালো লাগে আপনার হাতে রান্না তো খুবই ফাইন। শিমুল, কি ব্যাপার? তুমি এখানে বসে ভাত খাইতেছো কেন? টেবিলে আসো, বসো। আরে তোমার ফ্যামিলির স্ট্যাটাসের সাথে আমার স্ট্যাটাস যায় না, আমার সাথে ওনারা টেবিলে বসে খাবেন। মা, শিমুল এইসব কি কথা বলতেছে? আসো তো, বসো। কি করতেছো? আসো আসো। মা, শিমুল সবার সাথে ডাইনিং এ বসে না খেয়ে সিঁড়িতে বসে কেন খাচ্ছে? হ্যাঁ, আমি তোর জামাইকে ওই জায়গায় বসে খেতে বলেছি। যে যে জায়গার যোগ্য তাকে সেই জায়গায় বসিয়েছি। এতে এত হইচই করছিস কেন? হ্যাঁ, তুই দেখছিস না এখানে আমার বড় জামাই বসে খাচ্ছে। আমার বড় জামাইয়ের সঙ্গে কি তোর জামাই চাই? তোর জামাই হচ্ছে একটা ছোট লোক, জেলে। সে কি করে আমার বড় জামাইয়ের সঙ্গে বসে খায়? বাবা চুপ করো। এই পর্যন্ত তোমরা সবাই মিলে শিমুলকে অনেক অপমান করছো, আমি কখনো কোনো কথা বলি নাই। কেন বাবা? বড় দুলাবের এই বাড়িতে যতটুকু অধিকার আছে শিমুলের ঠিক ততটুকু অধিকারই আছে। বাবা তুমি কিন্তু অতিরিক্ত করতেছো। শিমুলের যদি খেতে হয় আমাদের সাথে বসে এক টেবিলে খাবে। অনেক হয়েছে, আমি তোর আর লেকচার শুনতে চাই না। তুই বড় জামাইয়ের সঙ্গে তোর জামাইকে তুলনা করছিস? আমার বড় জামাই হচ্ছে একটা বিজনেস ম্যাগনেট, তোর জামাই জেলে। যে এখানে আসার পর ওর শরীর থেকে কাঁচা মাছের গন্ধ বেরোচ্ছে, আর চলে তো আমার বড় জামাই বমি করে ফেলতো। বাবা যা বুঝার সবকিছু আমি বুঝে গেছি, আমি আর তোমাদের বাড়িতে থাকতে চাই না। আমি শুধু আজকের রাতটা এখানে থাকবো, সকালে শিমুলকে নিয়ে বাড়ি থেকে চলে যাব। শিমুল চলো। শোন, এই খাবারগুলো রাস্তার কুকুরকে দিয়ে দিবি। ও হাত দিয়ে ধরেছিল না, কেমন যেন একটা গন্ধ বেরোচ্ছে। কোথায় যাচ্ছিস? আরে তোর বাবা না হয় একটু রাগ করেছে, দু একটা কথা বলেছে, তাই বলে জেলে যেতে হবে? প্লিজ যেও না। আমি নিজে খুব কষ্ট পাইতেছি, কারণ আমি তোমাদের পক্ষ নিতে পারি নাই।
আমার সেই ক্ষমতা নাই। এইভাবে গেলে আমি আমি খুব কষ্ট পাবো। জামাই, একটু বোঝার চেষ্টা করো। তোমার বাবা মা থাকলে কি তোমাকে শাসন করতো না? কিরে করতো না? কথা বলিস না কেন? জি আম্মা, সেজন্য বাড়ি ছেড়ে চলে যেতে হবে, কারণ আমি আপনাদের সাথে বৈশাখ খাওয়ার মতন থাকার মতন যোগ্যতা অর্জন করতে পারিনি এখনো। যেদিন পারবো সেদিন আবার ফিরে আসবো। চলো। শিমুল ঠিকই বলেছে, যে বাড়িতে আমার শিমুলের এত অপমান হয় সে বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকবো না। এটা ঠিক হবে না বাবা। আমি তোমার মায়ের মতো না। একটা ঘরে সকালবেলায় কেউ খালি মুখে বিদায় হয় না। ঠিক আছে, যাবে, চলে যাবে, আমি বাধা দিব না। কিন্তু তুমি রাতে খাও নাই, তোমার জন্য খাবার রেডি করে রাখছি আমি। পান্তা পান্তা হলো তোমাকে খেয়ে যেতে হবে। চলো বাবা, মুখে কিছু দিবে। গৃহস্থের অমঙ্গল হয়, তুমি কি চাও তোমার মায়ের সংসার অশান্তি হোক, অমঙ্গল হোক? জামাই, আর কোনো কথা হবে না, তুমি খালি মুখে যেতে পারবে না। আসো, বুঝা না জামাইলে বল। খাও বাবা, খাও। কি ব্যাপার? এই ছোট্ট বাচ্চা, গতকাল রাতে তুই বললি এই বাড়ির কোনো খাবার পানি তুই আর খাবি না। তোর খাবারটা আমি রাতে রাস্তায় কুত্তাকে দিয়ে দিয়েছি। নির্লজ্জের মতো আবার ভাত খেতে বসেছিস। খুব খেতে ইচ্ছে করে এই বাড়ির ভাত, খুব খেতে ইচ্ছে করে, তাই না? এনে খা, খা, ভাত খা। মা, এত অপমানের পর আমি তোমাদের বাড়িতে আর এক মুহূর্ত থাকতে চাই না। শিমুল, তুমি আমাকে ক্ষমা করে দিও। শিমুল, চলো। মানে কি ব্যাপার, রাত বাজে 2টা, তুমি এখানে দাঁড়ায় আছো কেন? ঘুমাবা না? হ্যাঁ, ঘুমামু। আসলে হয়েছে কি তানিয়া, তুমি তো অনেক বড় লোকের মাইয়া, সোনার চামচ মুখে দিয়ে জন্ম তোমার। কত বড় বাড়ি তোমাকে, কত বড় বড় বেডরুম, কত আসবাবপত্র, কিন্তু আমি তো তোমার কিছুই দিতে পারিনি। আমি তোমার নিয়ে আসছি এই বস্তিতে। আমি জানি তুমি আমার অনেক ভালোবাসো, এর জন্য বস্তিতে থাকতেও আমার সাথে তোমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি তো চিন্তা করে কোনো কুল কিনারা পাইতেছি না। আমি এই সংসারটা কেমনে চালাম? আমার তো কোনো কাজ কাম হইতেছে না। এই কথা বুঝতেছো না তানি? আমি যেখানে রুমটা নিছি সে রুমের তো ভাড়াটা দেওয়া লাগবে। তাছাড়া আমরা খামু কি? আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। বাজার ঘাট করা লাগবে, কত খরচ। কইলি তো আর সবকিছু সমাধান হয়ে যাব না। আমার আসলে তোমাকে বাড়ি থেকে চলে আসার আগে তোমার রাইখা আসা উচিত ছিল। প্রতিষ্ঠিত হইয়া তারপরে তোমার নিয়ে যাইতাম। শুধু শুধু তোমার এই জায়গায় নিয়ে এসে কষ্ট দিতেছি। এই ঘর ভাড়া, খাওয়া দাওয়া, এই যে এত খরচ সংসারের, এইগুলো আমি কেমনে দিব, কেমনে পরিশোধ করবো, আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। আমি অনেক চেষ্টা করতেছি, অনেক চাকরি বাকরি চেষ্টা করতেছি, কিন্তু কোথাও চাকরি হইতেছে না। সবাই চাকরি নিতে গেলেই ঘুষ চায়। আমার কাছে তো ঘুষের টাকা নাই। কি করবো কিছুই বুঝতে পারতেছি না, এর জন্য এই জায়গায় এসে দাঁড়ায় আছি। তুমি এই চিন্তায় ঘুমাইতেছো না? এত চিন্তা করার মতো কিছু নাই তো, যা হইব দেখা যায়। দেখো তো, আমার চেনটা একটু খুলে দাও তো। কেন, কি হয়েছে? আরে চুলকাইতেছে, দাও না। তুমি এক কাজ করবা, তুমি এই চেনটা বিক্রি করে একটা রিক্সা কিনবা। রিক্সা চালালে মোটামুটি ভালো ইনকামই হইব। আর আমি দেখি না কোনো একটা চাকরি ব্যবস্থা করতে পারি কিনা, তাহলে দেখবো আমাদের সংসার খুব সুন্দরভাবে চলে যাইব। কি কইতেছো? এটা তোমার কত শখের চেন, তোমার বাবা মা তোমার দিচ্ছে, তুমি এই চেন আমার দিয়ে দিতেছো? না না, এই চেন আমি নিতে পারবো না। আমার শখের জিনিস কি জানো? আমার শখের জিনিস হচ্ছে তুমি।
তুমি যখন অনেক টাকা ইনকাম করবা তখন তুমি আর আমি ঘুরবো, তুমি আমার নতুন নতুন শাড়ি কিনা দিবা, আমার এরকম চেন কিনা দিবা। তুমি কেন বোঝো না? আমার তো এত টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুই লাগবে না, আমার শুধু তুমি হইলে গেছে। আমার সবচেয়ে বড় সুখ তো হয়েছে তুমি। আমি তোমার কত ভালোবাসা বিয়ে করছি বাবার মতো, আমার কোনো কিছুই লাগবে না, দুনিয়ার কোনো কিছু না, শুধু তোমারই দরকার। সুখে দুঃখে যেইভাবেই হোক, আমরা যেই পরিস্থিতিতেই থাকি, আমরা সবসময় দুজন দুজনের পাশে থাকি। আমার তুমি ছাড়া আর কোনো কিচ্ছু লাগবে না। এই রিক্সা, আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন আপনি? এই ছোট লোকের বাচ্চা, কে তোর? কাকে তুই বাবা বলে রাখছিস? আমি তোর কেন বাবা হব? আমি রশিদ খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। আমার অধীনে হাজার হাজার কর্মচারী কাজ করে, তারা সারাদিন আমাকে স্যার 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 বলে ডাকতে ডাকতে মুখকে খারাপ করে। আর তুই তুই ছোট লোকের বাচ্চা আমাকে বাবা বলে ডাকছিস? আমি রশিদ খান কোনো ছোট লোক রিক্সাওয়ালার বাবা হতে পারি না। আব্বা আপনি এটা কেমন কথা কইতাছেন? আমি আপনার মেয়ের জামাই, আপনি আমার শ্বশুর, শ্বশুর তো মানুষ আব্বাই কয়। না, তুই আমাকে বাবা বলে ডাকবি না, আমি কোনো রিক্সাওয়ালার বাবা হতে চাই না। তাহলে কি কমু? স্যার বলে ডাকবি। আব্বা এই টাকা পয়সা নিয়ে যে বড়াই করতেছেন, অহংকার করতেছেন, মানুষের কাছে কিন্তু সারা জীবনে টাকা পয়সা থাকে না। আল্লাহ না করুক আপনারও কোনোদিন দুরবস্থা হইতে পারে। ছোট লোকের বাচ্চা, কত বড় সাহস তোর! আমার দুর্দিন আসবে, এই রশিদ খানের দুর্দিন আসবে? কেন আসবে? কেন আসবে আমার দুর্দিন? এই ছোট লোকের বাচ্চা বল, কেন আসবে? আব্বা আমি কিছু মনে করি নাই, আপনি তোমার আব্বা, আপনি আমার মারতেই পারেন, কিন্তু একটা কথা কই, আজকে যে টাকার গরমে আপনি এত অহংকার করতেছেন না, মারা যাওয়ার পর কিন্তু এই টাকা আপনার সাথে করে নিয়ে যেতে পারবেন না। আজকে মরলে কালকে 2 দিন। আর আপনি ভুলে গেছেন আপনার জামাই একটা শিক্ষিত ছেলে। আজকে হয়তো গরিব দেখে রিক্সা চালাইতেছি, কালকে হয়তো আমার রিক্সা নাও চালাইতে হইতে পারে। ঠিক আছে আব্বা, আপনি যা কইছেন সব সত্যি, আসলেই তো আমি ছোট লোক। উঠেন, আপনি কই যাবেন আপনার আমি নামাই দিই। এই ছোট লোকের বাচ্চা, আমার কি রিক্সায় যাওয়ার কথা রে? এই রশিদ খানের রিক্সায় যাওয়ার কথা? আমি অফিসে আসার সময় আমার গাড়িটায় ডিস্টার্ব দেয়, বিধায় গাড়িটা আমি গ্যারেজে পাঠিয়েছি ঠিক করার জন্য। আর 2টা গাড়ির ড্রাইভার ছুটিতে আছে, সেই জন্য বাধ্য হয়ে আমাকে রিক্সায় যেতে হচ্ছে। আর এই জন্য তোর মতো একটা ছোট লোক রিক্সাওয়ালার সঙ্গে আমার দেখা হয়ে গেল, এই জন্য নানান ধরনের কথা বলছিস। যাক, একটা কথা পরিষ্কার করে শোন, আমি তোর রিক্সায় যাইতে পারি একটা শর্তে, সেটা হলো আমি রিক্সা থেকে নামার পরে তুই হাত পেতে আমাকে বলবি, স্যার দিন স্যার আমার ভাড়াটা দিন। ঠিক আছে? ঠিক আছে স্যার, চল। তানিয়া, 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 আইসো। আমি রিক্সা নিয়ে বাইরে হইতেছি, তুমি দুপুরে কিন্তু খায় নিও। তুমিও কিন্তু দুপুরের খাবার। কি ব্যাপার, তুমি শরীর এত গরম কেন? শরীরে তো শরীর পুড়া যাইতেছে, তুমি এই শরীর নিয়ে কিভাবে রিক্সা চালাইবা? চলো ঘরে আরে চলো। কি কইতাছো, আমি রিক্সা চালাতে পারো, কোনো সমস্যা হইব না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এত জন নিয়ে তুমি কিভাবে রিক্সা চালাইবা? চলো তো ঘরে আইও। আরে তুমি কি কইতাছো, আমি যদি রিক্সা নিয়ে না বাইর হই আমাকে সংসার কেমনে চল? সংসারে কত খরচ, এমনি তুমি অনেক বড় লোকের মাইয়া, তোমার কত কষ্ট করে রাখছি, তোমার তো আমি কিছুই দিতে পারিনি। এখন যদি ভাত কাপড় না দিতে পারি তাহলে তো আমি কোনো পুরুষই না। ঘর ভাড়া দিতে হয়, কত কিছু করতে হয়, সংসারে একটা খরচ আছে না। আমি যদি কাজে না যাই তাহলে টাকাটা আসবো কোথা থেকে? আমার তুমি আটকায়ও না। এরকম শরীর খারাপ নিয়ে আমি অনেক রিক্সা চালাইছি, আমার কোনো সমস্যা হইব না। রিক্সা নিয়ে যদি আজকে এতই যাওয়াটা জরুরি হয়ে থাকে তাহলে রিক্সা নিয়ে আমি যাবো, তুমি না। চলো তুমি ঘরে কি কইলা? তুমি এত বড় লোকের মাইয়া, তুমি রিক্সা চালাইবা?
শোনো, বড় লোকের মেয়ে আমি আমার বাবার কাছে, কিন্তু আমি তো তোমার বউ। কত ভালোবাসা তুমি আর আমি বিয়ে করছি। তোমার সুখে দুঃখে যদি আমি তোমার পাশে থাকতে না পারি, তাহলে আমাদের এই ভালোবাসা দিয়ে কী লাভ কম? আর আমি জানি আমাদের বাড়িতে তোমার অনেক অপমান, অনেক কিছু করছে, কিন্তু তুমি বিশ্বাস করো, আমি তো তোমার অনেক ভালোবাসি। তুমি আমার নিয়ে একদম চিন্তা করো না। তুমি ঘরে চলো, রিক্সাটা নিয়ে আমি বের হই। কি কইতাছো এইসব? হ্যাঁ, তুমি একটা মাইয়া মানুষ, তুমি রিক্সা নিয়ে রাস্তায় যদি বাইরো, মানুষজন তো নানান কিছু কইব, নানান কিছু ভাববো। আর রাস্তায় অনেক খারাপ খারাপ পোলাপান আছে, তারা তো তোমার ইপটিচিং করবো। এগুলো আমি সহ্য করতে পারবো না। মানুষের কথা শোনা কি আমাদের খুব দরকার? আমরা দুজন যদি ঘরে না খেয়ে পড়ে থাকি, মানুষকে এসে আমাদের ঘরে খাবার দিয়ে যাইব? আর আমি তো রিক্সায় চালাম, আমি তো কোনো খারাপ কাজ করতেছি না। তুমি ঘরে চলো তো, আর একটা কথাও করো না, ঘরে চলো। আরে না না, আমি তোমার রিক্সা নিয়ে বাইরে যেতে দিব না। আমি তোমার আর একটা কথাও শুনবো না। তুমি ঘরে চলো, এখন ঘরে চলো, আসো। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যাবো নাকি? কই যাইবেন? তুমি যেখানে নিয়ে যাবো ওইখানেই যাবো। আজব কথাবার্তা, আপনি কই যাবেন সেটা আমি কেমনে কমু? আচ্ছা তাহলে চলো একটু সামনে যাই। আচ্ছা ওঠেন। ঠিক আছে চলো। ঘরে মা বোন নাই? হ্যাঁ, তোর ঘরে কি মা বোন নাই? তোর আমি যতটুকু রাস্তা নিয়েছি না, এতটুকু ভাড়া দে। তাই ভাড়া? আচ্ছা দাঁড়াও দাঁড়াও, তুমি জট্টুগঞ্জ হয়ে যে তোমার এই যে একটু বাড়াই দিলাম। কি রে? এই, তুই কি ভাবছস আমি রাস্তায় রিক্সা নিয়ে নামছি দেখে কি আমি খারাপ মহিলা? হ্যাঁ, তুই যা মন চাই তা করবি। তোগো মতো কতগুলো কুত্তা কাপুরুষের যন্ত্রণায় মহিলা মানুষ রাস্তাঘাটে হোক, ঘরে হোক, বাইরে হোক, গার্মেন্টসে হোক, কোনো জায়গায় কাজ করে কোনো শান্তি পায় না। তোমার দেখে কি মনে করছো তুই আমারে ফুসলাবি ফাসলাবি? আরে তোরে দেখেই তো আমার 2 নাম্বার মনে হইছে, মনটাই টানে নাই তোরে যে আমি রিক্সায় উঠামু। এই লুচ্ছার ঘরে লুচ্ছা, তুই কি ভাবছস আমি রিক্সা নিয়ে রাস্তায় নামছি দেখে কি আমি খারাপ মহিলা হয়ে গেছি? তুই যা মন চাই তা করবি, আর এখানে তুই পার পেয়ে যাবি। তুই আমার এই চেহারাটা ভালো করে দেখে রাখবি। তোরে যদি আমি নেক্সট টাইম কোনোদিন এই এলাকার মধ্যে দেখি, তোরে কিন্তু আমি পাড়ায় মেরে ফেলবো। যা। আচ্ছা আমরা হঠাৎ করে কোথায় যাচ্ছি বলো তো? আরে বাবা, তুমি তো প্রতিদিনই বলো যে তোমাকে শপিং এ নিয়ে যেতে, কিন্তু আমার তো সময় থাকে না। আজকে ফ্রি আছি, ভাবলাম তো ওখানে শপিং এ। তুমি সত্যি সত্যি আমাকে শপিং এ নিয়ে যাবা? অবশ্যই। আরে এটা নিয়ে কোনো চিন্তা করো না, পকেট ভর্তি টাকা নিয়ে আসছি। আজকে তুমি যা চাইবা তাই কিনা। ঠিক আছে। এই অটো যাবি? চিনতে পারছো? আরে চিনতে পারো নাই? তোমার আদরের ছোট বোন, তোমার বাপের ছোট রাজকন্যা, তোমার কোনো ধরবই। অটো চালাইতেছে, খুব ভালো লাগতেছে কিন্তু বিষয়টা খুব সুন্দর বানাইছে। একেবারে গাড়ির কালারের সাথে কালার ম্যাচিং হয়ে গেছে। গুড, ভালো। জীবনে বহুত উন্নতি করতে পারবা। আরে থামো তো তানিয়া, তুই এখানে কি করছিস? তুই অটো চালাচ্ছিস কিসের জন্য? তোর হাজবেন্ড কোথায়? অটো চালাইবো নাকে? শোনো, এই সব পোলা পাইনে রে আমি খুব ভালো করে আইছি। এসব হলো ভাদাইমা ফাউল পোলা পাই, নিজেরা হাওয়া খেয়ে বেড়াবো আর পরে দিয়ে কাম করাইবো, বুঝতেছো না? এই যে দেখো, তোমার বোন হলো এটার উজ্জ্বল উদাহরণ। আরে হয়েছে, থামো। তানিয়া বলছিস না কিসের জন্য? বল তোর হাজবেন্ড কোথায়? আপু, শিমুল একটু অসুস্থ, তাই আজকে আমি ওরে বলছি বাড়িতে একটু রেস্ট নেওয়ার জন্য। এই দেখছো আমি কি কইলাম? জামাই বাসায় শুয়ে রয়েছে, ফেসবুকে বসে বসে অন্য মায়ের লগে পিরিত করতেছে আর তার বউরে দিয়ে কাম করাইতেছে। দেখছো কত কষ্ট করে মেয়েটা কাম করতেছে? দেখছো এই যে অটো চালাইতেছে, অটো চালানোটা কি এত সহজ কাম? কষ্টের কাম না? আহারে, দেখে কি মায়া লাগতেছে আমার। আরে চালাও চালাও, অটো চালাও, পরিশ্রম করাটা ভালো। জামাই শুয়ে থাকুক, কোনো সমস্যা নাই, তুমি অটো চালায় বেড়াও। এইসব পোলা পাইন রে আমার ভালো করে চেনা আছে।
যারা বউরে দিয়ে রিক্সা চালায় অথচ সে রেস্ট নেই। কেন রেস্ট নেই আমি বুঝি না। আর তোমার বউ ইন্টেলেকচুয়াল, বাংলা সিনেমার ভক্ত। বাংলা সিনেমায় দেখছে না শাবানা সেলাই মেশিন ঘুরাইতে ঘুরাইতে গার্মেন্টসের মালিক হয়ে গেছে গা। তোমার বই মনে হয় অটো চালাইতে চালাইতে একদিন মার্সিডিজ বেঞ্জের মালিক হয়ে যাইব গা, সেই স্বপ্ন দেখতেছে। হয়েছে, থামো তো তানিয়া। তোর হাজবেন্ড বাসায় শুয়ে আছে আর তুই এখানে এত কষ্ট করে রিক্সা চালাচ্ছিস রোদের মধ্যে। তোকে আমি আগেই বলেছিলাম এরকম একটা বেকার ছেলের সাথে রিলেশন করিস না। তারপরেও তুই এরকম একটা বেকার ছেলের সাথে রিলেশন করে আজকে পালিয়ে বিয়ে করেছিস। এই রোদের মধ্যে তোকে রিক্সা চালিয়ে খাইতে হচ্ছে। দেখ, বড় বোন হিসেবে আমি তোকে কিছু সাজেস্ট করতে পারি। তুই ওকে ডিভোর্স দিয়ে দে। তুই দেখতে শুনতে মাশাআল্লাহ, তুই পড়ালেখাও শেষ করেছিস। বাবাকে বললে বাবা তোকে একটা ভালো পাত্র দেখে বিয়ে দিতে পারবে। তুই এই বিষয়টা একবার ভেবে দেখ, তুই ওকে ছেড়ে দে। আপু, তুই এসব কি কথা বলতেছিস? আমি কেন শিমুলকে ডিভোর্স দিতে যাব? তুই ওকে ছাড়বি না কিসের জন্য? কেন ছাড়বি না? তুই একবার তোর অবস্থা দেখ আর আমাকে দেখ। আমি ওর কাছে যখন যা চাই তখন তা পাই। এই যে সামান্য একটা কথা বলি, আমার ফোনটা নষ্ট হয়ে গেছে, ওকে বললাম যে আমার ফোন দরকার। সামনে মাসে লেটেস্ট যে 15 Pro Max আসছে ওটা আমাকে দিয়ে দিবে। আর তুই ওকে বিয়ে করে কি পেয়েছিস? কি পেয়েছিস একটু বল। আমি জানতাম তুই কখনোই বুঝবি না, কারণ বুঝার জন্য যে মনটা দরকার হয় না, ওই মনটাই তোর মাঝে নাই। তুই কি জানিস না আমি আর শিমুল দুইজনকে কত ভালোবেসে বিয়ে করছি? আমি বাবার অবাধ্য হয়ে পালিয়ে গিয়ে তাকে বিয়ে করছি। আসলে কি বোন, সুখে থাকতে হলে না এত টাকা পয়সা বাড়ি গাড়ির কোনো কিছু প্রয়োজন হয় না। ও আমাকে যেইভাবে রাখছে, যেই পরিস্থিতিতে রাখছে, আমি একটুও কষ্টে নাই। তুমি তোমাকে দেখো আর আমাকে দেখো। আমাকে দেখে কি তোমার মনে হচ্ছে যে আমি খুবই কষ্টে আছি? হ্যাঁ, কতটা যে সুখে আছি সেটা তো দেখতেই পাচ্ছি। এই যে রিক্সা চালাচ্ছিস আর আমরা এই যে যাচ্ছি এখন শপিং এ। আপু, তোর সুখের সঙ্গে কি জানিস? আমি জানি তোর সুখের সঙ্গে হচ্ছে বাড়ি গাড়ি, টাকা পয়সা, রেস্টুরেন্টে যাওয়া, দামি দামি গহনা, দামি দামি জামা কাপড়, সারাক্ষণ পার্টিতে যাওয়া। কিন্তু আপু, আমার কাছে কিন্তু সুখের সংজ্ঞা তা না। আমার কাছে সুখের সংজ্ঞা হচ্ছে স্বামী স্ত্রী দুজনের পাশে সবসময় দাঁড়ানো। আমি সুখের সময় আমার স্বামীর পাশে থাকবো, কিন্তু দুঃখের সময় থাকবো না, তা কিন্তু আপু ঠিক না। আর জীবনে সুখে থাকতে হলে কি প্রয়োজন জানিস? জীবনে একজন উত্তম সঙ্গী পাওয়া। বিশ্বাস কর, আমি আমার উত্তম সঙ্গী পেয়েছি, কিন্তু আমি জানি না তুই পেয়েছিস কিনা। আমি জানি না তোর হাজবেন্ড তোকে কতটুকু ভালোবাসে, কতটুকু আদর যত্নে রাখে। কারণ তোর কাছে তো আদর যত্ন মানে হচ্ছে টাকা পয়সা, বাড়ি গাড়ি। তুই বিশ্বাস কর, আমার হাজবেন্ড আমাকে এত বেশি আদর যত্নে রাখছে যে আজকে আমি রাস্তায় মানে অটো রিক্সা নিয়ে আসছি, কিন্তু আমার মনে কোনো কষ্ট নেই। আমাকে দেখে আমি কতটা হ্যাপি আছি। আমার হাজবেন্ডের তো কোনো তুলনাই হয় না। তোর হাজবেন্ড কি দিতে পেরেছে তোকে বল? তুলনার কথা বলছিস? হ্যাঁ, আমি তো আমার দুলাভাইকে খুব ভালো করে চিনি। উনি কেমন মানুষ, টাকা পয়সা ছাড়া তো উনি জীবনে কোনো কিছুই চিনে নাই। আর এই যে তোকে এত ভালোবাসতেছে, এত শপিং করে দিচ্ছে, এত ভালো ভালো জায়গায় নিয়ে যাচ্ছে, কোথা থেকে দিচ্ছে? সব তো আমার বাবার টাকাই, তাই না? আমার বাবার টাকা যতদিন আছে ততদিন তোদের এই ভালোবাসা থাকবে। কিন্তু তুই আমার হাজবেন্ডকে ওদের, ও কিন্তু আমার বাবার টাকার প্রতি কোনো লোভ করে নাই। ও শুধু আমাকেই ভালোবাসছে, আর আমি তার সাথে খুব ভালো আছি। আর এই গাড়ি করে যাবো না। এ দেখতেছো না ভাঙা চূড়া কেমন জানি। এই গাড়িতে বসে আরাম পাবো না। অন্য গাড়ি চলো, অন্য গাড়ি করে যাবো। এই গাড়ি পছন্দ হয় না। আসো। স্যাঁতস্যাঁতে পচা গন্ধ। অবশ্য এখানে তো আর ইচ্ছে ভালো কিছু আশা করা যায় না। তানিয়া, তানিয়া, বাবা তুমি? চলো চলো ভিতরে চলো। না। তুমি এখানে দাঁড়ায় আছো কেন? আমি এখানে বসতে আসিনি। এই নে টাকাটা ধর, টাকাটা ধর বলছি। এখানে 1 লাখ টাকা আছে। এত টাকা বাবা? হ্যাঁ, এই 1 লাখ টাকা দিলাম। এই টাকাটা নিয়ে আজকে সন্ধ্যার মধ্যে তুই তোর জামাইকে নিয়ে এই এলাকা ছেড়ে চলে যাবি। তুই কি চাস? কি চাস কি তুই? তুই কি চাস তোর জন্য আমার মান সম্মান ধুলোয় মিশে যাক? আমি রশিদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। আমার অধীনে হাজার হাজার কর্মচারী কাজ করে। আর এলাকার লোক যদি জানতে পারে যে এই রশিদ খানের জামাই রিক্সা চালক, আমার মান সম্মান সবকিছু ধুলোয় মিশে যাবে। এত কথা বলার দরকার নেই। তুই আজকে সন্ধ্যার মধ্যে ঢাকা শহর ছেড়ে তোর এই ছোট লোক জামাইকে নিয়ে চলে যাবি। ব্যাস, এটাই ফাইনাল। খবরদার বাবা,
আর কোনোদিন আর একটাবারও তুমি আমার জামাইকে ছোট লোক বলবা না। ছোট লোক হচ্ছে তোমরা, তোমাদের মেন্টালিটি ছোট লোক, তোমাদের সমাজের মানুষগুলো হচ্ছে ছোট লোক। এই নাও তোমার টাকা, তোমার এই টাকা তোমারই কাজে লাগবে। তোমার আরেকটা মেয়ে আছে, বড় লোক জামাই আছে, তুমি তাদেরকে দিও, তাদের জন্য খুব ভালো হবে। আমার লাগবে না তোমার কোনো টাকা। আমার স্বামী রিক্সা চালায় তো, তাতে আমি অনেক খুশি, আমি অনেক শান্তিতে আছি। লাগবে না তোমাদের টাকা, কোনো সহানুভূতি। যাও তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যাও। অনেক হয়েছে, আমি পরিষ্কার বুঝতে পারছি। ছোট লোকটার সঙ্গে থাকতে থাকতে না তোর মেন্টালিটিটাও একদম কনজাস্ট হয়ে গেছে, একদম ছোট হয়ে গেছে। ঠিক আছে, সোজা কথাই তো যাবি না। কিভাবে তোদেরকে এই এলাকা ছাড়া করতে হয় সেটা এই রশিদ খানের খুব ভালো করে। বাবা, তুমি কি এখানে আসছো আমাকে ভয় দেখানোর জন্য, যেন তোমার ভয়ে আমি আমার জামাইকে নিয়ে ঢাকা শহর ছেড়ে চলে যাই? তা তো কোনোদিন হবে না। তুমি নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবা আমার জামাই আজকে তুমি রিক্সাওয়ালা বলে অপমান করতেছো না? তোমরা সবাই মিলে আমার জামাইকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছো না? তোমরা সবাই একদিন দেখবা আমরা ঠিকই প্রতিষ্ঠিত হব। আমরা একদিন ঠিকই প্রতিষ্ঠিত হব। কেন হব জানো? কারণ আমার জামাইয়ের উপার্জন হচ্ছে সৎ পথের উপার্জন। তোমার মতো যাই হোক বাবা, আমি আর তোমাকে অপমান করতে চাচ্ছি না। তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যাও। আর কোনোদিন তোমরা কেউ দেখতে আসবে না যে আমি বেঁচে আছি কিনা মরে গেছি। যাও তুমি এখান থেকে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু তুইও ওই ছোট লোকের বাচ্চাকে নিয়ে কিভাবে এই এলাকায় থাকিস সেটাও আমি দেখি। ছোট লোকের বাচ্চা কি হয়েছে তোমার? মন খারাপ করে এভাবে বসে আছো কিসের জন্য? আসলে বেশ কিছুদিন ধরে ব্যবসাটা ভালো যাচ্ছে না, অনেকদিন ধরে লসের মধ্যে আছি। এখন অল্প কিছু টাকা পেলে ব্যবসাটা আবার গুছাইতে পারতাম, কিন্তু টাকা কই পাবো আসলে বুঝতে পারছি না। সেটাই তো, বাবা তো তোমাকে অনেক টাকাই দিয়ে রেখেছে। এখন তো আর আমার মনে হয় না যে কোনো টাকা দেবে তোমাকে। বাবা টাকা দিছে সেটা তো অস্বীকার করতেছি না, আবার টাকা দিয়ে ব্যবসা করেই তো আজকে আমি এই পর্যায়ে আসছি। কিন্তু ব্যবসার যে এই পরিস্থিতি হবে আমি আসলে চিন্তা করতে পারি না, বুঝতে পারছো? এখন যদি অল্প কিছু টাকা হয় তাহলে পুঁজি লাগাইতে পারতাম আর কি। তাহলে ধরো একটা ভালো অ্যামাউন্টের প্রফিট পাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, কত টাকা লাগবে? এই ধরো বেশি না, 1,50,000 টাকা হতে পারে। কি বলছো? 50 লক্ষ টাকা? এত টাকা বাবা কোথায় পাবে? তাও তো কথা, আমি যত দূর জানি আব্বার হাতে তেমন টাকা পয়সা নাই। একটা কাজ করা যায়। কি কাজ? তোরা আব্বা যদি এখন তোমাদের ফ্ল্যাটটা বিক্রি করে দেয় তাহলে কিন্তু 50 লাখ টাকার মতো পাওয়া যেতে পারে। এখন আব্বা সেই টাকা যদি আমার হাতে তুলে দেয়, আমি আব্বার 2-3 মাস পরে ফেরত দিয়ে দিলাম। কি বলছো তুমি? বাবা আমাদেরকে এত টাকা দিবে না, আর ফ্ল্যাট বিক্রি করার কথা তো বাদই দিলাম। আর দিব না কেন, এখানে একটা বড় অঙ্কের প্রফিটের ব্যাপার আছে। আমি যদি এখন 50 লাখ টাকা ইনভেস্ট করি তাহলে 2-3 মাসের মধ্যে 2.5 কোটি টাকা প্রফিট পাওয়ার আমার সম্ভাবনা আছে। 2.5 কোটি টাকা? এখন আব্বা যদি আমার 50 লাখ টাকা হাতে তুলে দেয় ফ্ল্যাটটা বিক্রি করে, আর আমি যদি এই টাকা ইনভেস্ট করি তাহলে তো আমি যে প্রফিট পাবো সেখান থেকে আব্বার আমি 1 কোটি টাকা দিয়ে দিলাম। আব্বা তখন একটা ফ্ল্যাট কেন 2টা ফ্ল্যাট কিনতে পারবো। হ্যাঁ, তুমি তো একটা ভালো বুদ্ধি দিয়েছো। হ্যাঁ ঠিক আছে, আর এদিকে তো আরেক খবর তুমি রাখো না, তোমার ছোট বোনের জামাই কি করতেছে জানো? কি করতেছে? রিক্সার গ্যারেজ দিছে, একটা বড় রিক্সার গ্যারেজ, প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। যদি এইভাবে আগায় যায় 2-1 মাসের মধ্যে গাড়ি বাড়ির মালিক হয়ে যাবে, আর আমি ফকির হয়ে যাবো, রাস্তার মধ্যে ভিক্ষা করতে হবে। এবং তুমি যদি চাও যে আমি থালা বাটি নিয়ে ভিক্ষা করি আর তোমার ছোট বোনের জামাই বড় লোক হয়ে যায় তাহলে সমস্যা নাই, আপা আমার টাকা পয়সা দেওয়া লাগবে না। আরে তুমি কি বলছো এসব? তুমি কোনো চিন্তা করো না, আমরা কালকে সকালেই বাবার কাছে যাব, বাবার কাছে যে টাকার কথা বলবো। তুমি এখন নিশ্চিন্তে ঘুমাও। ঠিক আছে ঠিক আছে, তুমি ঘুমাও, আমি ওয়াশরুম থেকে আসি। ঠিক আছে। বাবা, বলছিলাম কি, আসলে তোমাকে একটা কথা বলতাম, কিন্তু কিভাবে বলবো বুঝতে পারছি না। আহা, কি বলবি বলে ফেল না, এত ইতস্ততা করার তো কিছু নাই। বল কি বলবি বল। তুমি তো এর আগে ব্যবসা করার জন্য ওকে অনেক টাকাই দিয়েছো,
ওর ব্যবসা বাণিজ্য এখন অনেক বেশি খারাপ যাচ্ছে। তুমি যদি ওকে কিছু টাকা দিয়ে সহযোগিতা করতা তাহলে ওর ব্যবসার ক্ষেত্রে অনেক উপকার হতো। মারি, আমার কাছে তো ক্যাশ টাকা আর নাই, যা ছিল সব তো তোদেরকেই দিয়ে ফেলেছি। এখন থাকার মধ্যে শুধু ওই ফ্ল্যাটটা আছে। জিয়াপা মানে আমার 50 লাখ টাকা দরকার, তো আপনার মেয়ে তো বললো যে বিজনেসটা আসলে ইদানিং ভালো যাইতেছে না। ফ্ল্যাটটা যদি আপনি বিক্রি করে আমার 50 লাখ টাকা দেন আপনার, তাহলে ধরেন 2-3 মাসের মধ্যে আমার কিন্তু প্রফিট 2.5 কোটি টাকার মতো হয়ে যাবে। তখন তো টাকা পয়সার কোনো সমস্যা নাই। আপনি আমার 50 লাখ টাকা দিলেন, এর বিনিময়ে আপনার আমি 1 কোটি টাকা দিয়ে দিলাম। আর এটা তো টাকা পয়সার সম্পর্কের ব্যাপার না। আপনি তো আমার শুধু শ্বশুর আব্বা না, আপনি তো আমার আব্বার মতো। আরে তুমি কি বলতেছো? হ্যাঁ, তুমি হইতেছো আমার একমাত্র আদরের জামাই, তোমাকে দিব না দিব কাকে? তুমি এটা নিয়ে একদম টেনশন করো না, আমি দেবো, আমি ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? অসম্ভব, এই ফ্ল্যাট বিক্রি করা যাবে না। আমি এতদিন কিছু বলি নাই, এর নতুন যে আমি কিছু বুঝি না। আর এই ফ্ল্যাট তো একার না, তোর একার ফ্ল্যাট না, আমার আরও একটা মেয়ে আছে এবং আমিও এটার অংশীদার। তোর বাবার সব সম্পত্তি আমরা 3 জন অংশীদার। তাহলে একা কেন তুই নিবি? এই ফ্ল্যাট আমাদের ঐতিহ্য, আমি এটা করতে দেবো না, কখনোই না। আহা, তুমি থামো তো, এত টেনশন করছো। জামাই বাবাজি তো বললো যে এটা 2-2.5 মাসের ব্যাপার। না, তুমি এটা করতে পারবে না। তুমি আমার ছোট মেয়েকে অনেক অত্যাচার করেছো, সেটা আমি মেনে নিয়েছি, কিন্তু আমার সম্পত্তি থেকে আমার ছোট মেয়েকে তুমি বঞ্চিত করতে পারো না। আমি বেঁচে থাকতে এটা হবে না, আমি করতে দিব না। আর তাছাড়া তুমি যদি ফ্ল্যাটটা বিক্রি করে দাও, আমরা থাকবো কোথায়, উঠবো কোথায়? মা, আপনি কি নিয়ে চিন্তা করতেছেন? আপনি আমার বাসায় থাকবেন, মাত্র 2-2.5 মাসের ব্যাপার। আরে হ্যাঁ, ও তো ঠিকই বলেছে, মাত্র এটা 2-2.5 মাসের ব্যাপার, তাই না? আর ফ্ল্যাট নিয়ে এত টেনশন করছে কেন? জামাই তো বললো যে খুব অল্প সময়ের মধ্যে সে অনেক বেশি প্রফিট করে ফেলবে। তখন তো আমরা ইচ্ছা করলে একটার জায়গায় 10টা ফ্ল্যাট কিনতে পারবো। আব্বা, আপনি যা বলছেন তাই, আম্মা হয়তো ব্যাপারটা বুঝে উঠতে পারে নাই। আপনি ধরেন যদি মানে 50 লাখ টাকা আপনি আমার দিতে পারেন, তাহলে আপনার উপকার হবো আব্বা। জামাই বাবাজি, তুমি এই টাকা নিয়ে একদম টেনশন করো না। আমি আগামী 1 সপ্তাহের মধ্যে আমার ফ্ল্যাটটা বিক্রি করে তোমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবো, ঠিক আছে? থ্যাংক ইউ আব্বা, থ্যাংক ইউ সো মাচ। আসেন আসেন, মাছ লয়ে যান, তাজা তাজা মাছ আছে, লয়ে যান। স্যার, মাছ নিয়ে যান, এদিকে আসেন, এদিকে আসেন। আসেন, মাছ নিয়ে যান। এই লোকজন ট্যাংরা পুড়ি বল, সব মাছ আছে তাজা তাজা বিলের মাছ। যা নিবেন লয়ে যান, কম দামে কম রেট লয়ে যান, লয়ে যান। আসেন স্যার, লয়ে যান, কার কার লাগবো লয়ে যান, স্বল্প মূল্যে। আরে রোমান, তুই? রোমান, তুই মানে? রোমান বস, তুই যে অফিসে চাকরি করতি সে অফিসের বস এখন আমি। তোর মনে আছে তুই যখন অফিসের বস ছিলি তখন কি আকাম তাকাম সব আমার দিয়ে করাইতি, যেগুলো কাজে না সেগুলো কিন্তু আমাকে করাইতি, কি কষ্টটা আমাকে দিতি। তোর অহংকার, তোর দাম্ভিকতা, তোর এই ইগুর কারণে আজকে তুই কোথা তুই একবার চিন্তা করে দেখছিস? তোর ইগো, অহংকার এবং দাম্ভিকতার কারণে আল্লাহ তোর এখন মাছ ব্যবসায়ী বানাইছে। তুই মানুষের সাথে খারাপ ব্যবহার করিস না, আল্লাহ দিতেও জানে আবার আল্লাহ নিতেও জানে। যে মাছ ব্যবসা করতেছিস তুই তো মানুষ ভালো না, তুই ওজনে মাছ টাছ আবার কম দিস না, তখন যে পাবলিকের মার্কে বদ্ধ হয়ে যায় একমাত্র আল্লাহ জানে। তুই যে ফাউলের ফাউল, এগুলো করিস না, বুঝছিস? মাছগুলো বিক্রি করবো কেমনি? কোনো কাস্টমার তো পাইতেছি না। কেমনে বিক্রি হবে? ও ভাই, ও ভাই লয়ে যান ভাই, লয়ে যান ভাই, 100 টাকার মাছ 50 টাকা ভাই, সব মাছ তাজা আছে ভাই, তাজা আছে। আরে ভাই লয়ে যান না, সমস্যা না, আমি দিতে পারবো না ভাই, টাকা দিয়ে তো ভাই। এগুলো তো নষ্ট হয়ে যাবো গা। কেউ পাইতেছেও না। পানি আনতা, পানি মাইরা দিতাম। ও একটা গাড়ি, ও ভাই
ভাই দাঁড়ান 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 দাঁড়ান। ভাই মাছ আছে ভাই, মাছ আছে। মাছ আমি 50 টাকার মাছ, 100 টাকার মাছ 50 টাকা দিতেছি, কম রেটে ভাই, লয়ে যান। ভাইজান, আপনাদের এই অবস্থা? তানিয়া তুই? দুলাভাই আপনি হাতে কি কি ব্যাপার? দুইজন শেষ পর্যন্ত পচা মাছ নিয়ে রাস্তায়? ওমা, দুলাভাই আপনি মাছ বিক্রি করেন? আপু এগুলো আমি কি দেখতেছি? তোরে দেখে কিন্তু আমার খুব কষ্ট লাগতেছে। আল্লাহ, তোদের এত বাড়ি ঘর, টাকা পয়সা, জায়গা সম্পত্তি সবকিছু কোথায় গেল? কি ব্যাপার দুলাভাই, এখন আপনার মাছের গন্ধে অ্যালার্জি হয় না? আপনার বমি আসতেছে না? ওমা, এখন তো দেখি আপনি একদম ঠিকঠাক আছেন। কিন্তু দুলাভাই মনে আছে আমার শিমুল আপনার সাথে ঠিক একই টেবিলে খাবার খেতে বসছিল? আপনি তার শরীর থেকে নাকি মাছের বাজে গন্ধ আপনি সহ্য করতে পারছিলেন না। আমার শিমুল কিন্তু আপনার সাথে বসে এক টেবিলে খাবার খেতে পারেনি। এখন আপনার গন্ধ লাগতেছে না? তানিয়া, তুই কিন্তু তোর দুলাভাইকে অপমান করছিস। তুই ওর সাথে এভাবে খারাপ ব্যবহার করতে পারিস না। খবরদার আপু, এই পর্যন্ত তুমি আমার শিমুলকে অনেক অপমান করে, অনেক ছোট করে কথা বলছো, কিন্তু আজ আর না। কি বলছিলাম মনে আছে? আমার শিমুল রিক্সা চালায়, আমাকে সারা জীবনেও কিছু দিতে পারবো না। আমি ওর কাছে কি পেয়েছি দেখছো? আমার শিমুল আজকে কি করছে? আমার শিমুল আজকে ঠিকই প্রতিষ্ঠিত হয়েছে। দেখছো, আমার শিমুল গাড়ি কিনছে, কিন্তু আমার বাবার টাকায় না, তার নিজ সৎ ইনকামে, সৎ উপার্জনে। আর তুমি এই শিমুলকেই ডিভোর্স দিতে বলছিলা? হায় রে আপু, প্রকৃতির নিয়ম কিন্তু খুবই অদ্ভুত। প্রকৃতি কাউকে ছাড় দেয় না। আপু, দুলাভাই, তোমাদের দুইজনের অহংকার তোমাদের কত নিচে নামাইছে একবার দেখছো? কথাটা ভুলে যেও না, অহংকার কিন্তু পতনের মূল। বুঝতে পারছি, এখন আমাদের খারাপ অবস্থা তো, এই জন্য আমাদেরকে এভাবে কথা শোনাইতেছে। আপু, এতক্ষণ আপনাদের দুইজনকে তানিয়া যা বলতেছিল না, আমার খুব খারাপ লাগতেছিল শুনে আপনাদের জন্য, মানে মায়া লাগতেছিল। বাট আপনাদের কথা শুনে এখন মনে হচ্ছে তানিয়া যা বলছে সব সত্যি বলছে। একমাত্র অহংকারের কারণে আজকে কিন্তু আপনাদের এই অবস্থা। তারপরও কিন্তু আপনাদের অহংকার এখনো কমেনি। আমি আমার শ্বশুর আব্বার ভাইজানকে একটা কথা বলছিলাম, যে টাকা পয়সা নিয়ে আপনারা কবরে দিতে পারবেন না, আজকে মরলে কালকে 2 দিন। অতএব এই টাকা পয়সা নিয়ে এত অহংকার করবেন না। আল্লাহ কখন কাকে কি করে কেউ কিন্তু বলতে পারে না। যাই হোক, আপনাদের দেখে আমার খুবই খারাপ লাগতেছে। আসলে এখন তো আমার কিছু করার নেই, কিন্তু আপনাদেরকে দেখে আমার শ্বশুর শাশুড়ির কথা মনে পড়ছে এবং খুব জানতে ইচ্ছা করছে তাদের এখন কি অবস্থা, তারা কেমন আছে। আব্বা দিয়া বাড়িতে হাই সোসাইটি ডেভেলপমেন্ট কোম্পানির একটা কনস্ট্রাকশন বিল্ডিং এ কাম করে, সেখানে আমার নিয়ে আসে। কি বলছিস তুই এইসব? তানিয়া দাঁড়াও, আমি দেখছি। ভাইজান, আপনার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। বাসায় আসবেন, কিন্তু আমার এখন মনে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির কাছে আমার আগে যাওয়া উচিত। চলো। আমি ধরতেছি, আস্তে আস্তে, ব্যথা পাবেন। তাড়াতাড়ি করেন, মালিকে কোনছে, আমরা বললে কাম কম করি। মালিক কিছু এই জায়গায় 1 ঘন্টার মধ্যে বসে করা লাগবে। মা, বাবা, তোমরা এখানে কি করো? না, আমার বাবা বলবি না। আমি তোর বাবা না। আমি তোর বাবা হওয়ার যোগ্য না। আমি তোদের সাথে যে খারাপ ব্যবহারটা করছি, এটা কোনো মানুষের সাথে করতে পারে না, কোনো বাবা তার সন্তানের সাথে করতে পারে না। আমি তোদের সাথে যেই খারাপ আচরণটা করছি, আমি কত দেখাইছিলাম, টাকা দেখাইছিলাম, অহংকার দেখাইছিলাম, সেই অহংকারের জন্য আজকে আল্লাহ আমাকে এই জায়গায় আইনা ফেলাইছে। আজ তুই মুঠো ভাতের লাইগা আমি আর তোর মায়ে মানুষের বাড়িতে কাজ করে ভাত খাই রে, কাজ করে ভাত খাই।
আমাদের পাশে তুই ক্ষমা করে দিস না মা, আমাকে ক্ষমা করে দিস। তুমি কি বলতেছো? তুমি কেন আমাদের কাছে মাপ চাইতেছো? তোর আব্বারে মাপ চাইতে চাই, ভিতরটা অনেক ভারী হয়ে গেছে তো, হালকা করার দরকার, বোঝা যাইব যে অন্যায় করছে তবু উপরে। এর কথা কি কম, আমি তো সমান অপরাধী, আমিও সমান অপরাধী। আমি বাধা দিতে পারি না, আমার সেই সাহস ছিল না। আজকে সত্যি কথা বলি, এসব আমার কোনো দাম নাই। আমি সারা জীবন তোর বাপের কথার চাপের উপরে ছিলাম। আমার শখ থাকলে আমি কোনো শব্দ আপনার কোনো কিছু আমি এই সংসারে করতে পারি নাই। আমি সারাটা জীবন শুধু হুকুমের চাকর ছিলাম, তবু উপরে এত অন্যায় করছে, আমার কিছু করার ছিল না। আমি সমান অপরাধী, আমার মাফ করে দিও। আমি চাই না তোমাকে এই কষ্ট, আমি চাই না, কিন্তু আল্লাহ দিছে, আল্লাহ তো করে দিয়ে দিছে। আর আমরাই পড়ে গেছি, আম করে আল্লাহ বিপদে বলাই দিছে। এটাই আল্লাহর খেলা, আল্লাহ লীলা খেলা। আজকে আমি শান্তি হইতেছি। আমার মাইয়া, আমার আদরের মাইয়া কত ভালো আছে, দামি শাড়ি পরছে। আমার জামাই এই দেশের 10 জনের মধ্যে একজন ভালো মানুষ, 100 জনের মধ্যে একজন পয়সাওয়ালা মানুষ হয়েছে। আর আমি ফকির, আমার গায়ে গন্ধ হইতেছে, কামের গন্ধ। আমি খুশি, আমি খুশি। দে তোর বাবার দে, মাপ চাইতে দে, মাপ চাই, মাপ করে দে। তোরা যদি মাপ না করস, আল্লাহ মাফ করবো না। মরার আগে একটু শান্তি নিয়ে মরতাম চাই রে বাবা, মাফ করে দে। আম্মা, আপনারা হইলো আমাদের বাবা মা, আপনারা কোনোদিন ভুল করতে পারেন না। বাবা যা করছে তার মেয়ের ভালোর জন্য করছে, সুখের জন্য করছে। সব বাপ মাই তো চায় তার মেয়ে সুখে থাকুক। আমরা কখনোই আপনাদের কোনো কথায় রাগ করি না, কারণ আমরা জানতাম আমরা যেখানেই থাকি আপনারা সব সময় আমাদের জন্য দোয়া করবেন। বাবা, আমি তো তোমার উপরে অনেক অন্যায় করছি, অনেক অন্যায় করছি। তুমি পারলেই বাবারে মাফ করে দিও, আমারে মাফ করে দিও। তুমি কি বলতেছো? তুমি কেন আমাদের কাছে মাপ চাইতেছো? আমরা তো তোমাদের সন্তান, তোমাদের কোনো ভুল থাকতে পারে না আমাদের কাছে। ছি ছি আব্বা, আপনি এগুলো কি বলতেছেন? আমি আপনার সন্তান না? আমি কেন আপনারা মাফ করব? আপনি আমাকে মাফ করে দেন। আসলে ভুলটা আমারই। তানিয়ার সাথে পরিচয় হওয়ার আগে আমার বাবা মা মারা যায়। তানিয়ার সাথে পরিচয় হওয়ার পর, সম্পর্ক হওয়ার পর আমি ভাবি যে আমাদের যখন বিয়ে হবে আমার তার বাবা মা নেই, আমার শ্বশুর শাশুড়ি আমার বাবা মা হবে। আমি বিশ্বাস করেন সবসময় আপনাদেরকে আমার নিজের বাবা মা মনে করেছি, কখনো মনে করিনি যে আপনারা আমার শ্বশুর শাশুড়ি। বাবা মা মনে করেছি। আমরা যদি কোনো অন্যায় করে থাকি আপনারা আমাদেরকে মাফ করে দিবেন। আপনাদের এত খারাপ অবস্থা কিন্তু আমরা কখনো আপনাদের কোনো খোঁজ খবর নিইনি। তানিয়া, বাবা আমার শরীরের কি অবস্থা দেখতেছো তুমি? এখানে তাড়াতাড়ি কথা না বলে তাড়াতাড়ি বাবা মাকে বাসায় নিয়ে চলো। হ্যাঁ বাবা, চলো, মা চলো, বাসায় চলো।